সম্মান চতুর্থ বর্ষের ছাত্ররা, তোমাদের কাছে ফিরে এলাম বিজন ভট্টাচার্য রচিত নবান্ন নাটকের একদম সর্বশেষ আলোচনা নিয়ে। এর আগে তোমাদের সাথে বিজন ভট্টাচার্য নিয়ে আমি যতগুলো আলোচনা করেছি, নাটকটি প্রায় শেষ হয়ে গিয়েছে। আমাদের নতুন করে বলার তেমন কিছু নাই, একদম সর্বাঙ্গীন আলোচনা তোমাদের সাথে আমার হয়ে গিয়েছে। তারপর আমাদের শেষ অঙ্কের দুটি দৃশ্য আলোচনা বাকি আছে এবং প্রশ্ন নিয়ে আলোচনা বাকি আছে। প্রশ্ন নিয়ে আলোচনা বাকি থাকলেও আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করেছি, যে আলোচনার মধ্যে দিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার সক্ষমতা রাখবে যদি পূর্ণাঙ্গভাবে বিগত ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা শুনে থাকো। তারপরেও আজকে যেহেতু এই নাটকটির শেষ আলোচনা, সেহেতু এই নাটকটির সম্পর্কে বিগত ক্লাসগুলোতে আমি কি কি পড়িয়েছি সে সম্পর্কে একটু কথা বলবো এবং সামগ্রিক নাটক নিয়ে একটু কথা বলবো এবং প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং শেষ দুই দৃশ্য নিয়ে, চতুর্থ অঙ্কের শেষ দুই দৃশ্য নিয়ে আলোচনা করব। নাটকটি 4টি অঙ্কে 15টি দৃশ্যে রচিত। বিজন ভট্টাচার্যের নবান্ন। এটি একটি গণনাট্য। আমরা জানি গণনাট্য হচ্ছে সেই নাটক যেই নাটকের মধ্যে দিয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদের জীবনের হতাশা, বঞ্চনা, শোষণ, অর্থাৎ শোষিত বঞ্চিত মানুষের জীবন কাহিনী যে নাটকের মধ্যে দিয়ে উঠে আসে, সেই নাটক হচ্ছে গণনাট্য। এই নাটকে একটি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, বারবার বলেছি, সেটা হচ্ছে শোষিত বঞ্চিত মানুষের জীবন কথা তুলে এনে তাদের শোষণ বঞ্চনা সম্পর্কে তাদেরকে সচেতন করে তাদেরকে সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী করে তোলা হয়, সেটাই হচ্ছে গণনাট্য। এবং বিজন ভট্টাচার্য রচিত এই নবান্ন নাটকটি একটি গণনাট্য। এখানে 1942 সালের আগস্ট আন্দোলন, 1943 সালের দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ পরবর্তী বাংলার জনজীবনকে অবলম্বন করে নাটকটি রচিত হয়েছে। নাটকটি যেহেতু গতানুগতিক ধারায় নাটকটি রচিত না, কেননা এর আগে বাংলা সাহিত্যে গণনাট্য বলে তেমন কিছু ছিল না। অল্প কিছু সাধারণ জনতার কথা উঠে এসেছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের কথা, একদম অতি সাধারণ মানুষের কথা নীল দর্পণ নাটকে, জমিদার দর্পণ নাটকে কিছু উঠে এসেছে, কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে এই নবান্ন নাটকে সর্বপ্রথম সাধারণ মানুষের কথা উঠে এসেছে এবং বাংলা গণনাটকের পথিকৃৎ বলা হয় নবান্ন নাটককে। অর্থাৎ নবান্ন নাটকের মধ্যে দিয়ে গণনাট্য অর্থাৎ গণনাটকের সূত্রপাত। এবং এই নাটকটি এত জনপ্রিয়তা পেয়েছে যে প্রথাগত নাটকের জনপ্রিয়তাকে এই নাটকটি ম্লান করে দিয়েছে। তৎকালীন যে নাটক ছিল 5টি অঙ্ক এবং বেশিরভাগ ছিল তথাকথিত কাল্পনিক জীবন ব্যবস্থার উপর ভিত্তি করে, এই প্রথম জীবন ঘনিষ্ঠ একদম জীবনের ভিতর থেকে জীবনকে তুলে আনা হয়েছে এই নবান্ন নাটকে। নাটকটি যদি আমরা ভিতরে ঢুকি, আমরা যেহেতু 4টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি, শুধু শেষ অঙ্কের 2টি দৃশ্য বাকি আছে, আমাদের শেষ অঙ্কটি বাকি আছে। তারপর আমি তোমাদেরকে শুরু থেকে একটু বলে নিচ্ছি নাটকটির ভিতর কি কি বিষয়কে অবলম্বন করে নাটকটি রচিত হয়েছে। কারণ একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট নবান্ন নাটকে, প্রশ্নটি হচ্ছে নবান্ন নাটকে সমকালীন জীবন বাস্তবতা কিভাবে উঠে এসেছে আলোচনা করো। এই প্রশ্নটির আলোচনা করতে গিয়ে আমি পূর্বের অঙ্কগুলো কিভাবে আমি আলোচনা করেছি বা এই নাটকের প্রথম অঙ্ক থেকে কি কি বিষয় ছিল সে সম্পর্কে একটু রিভাইজ দিয়ে যাও। তাহলে প্রশ্নটি কি? নবান্ন নাটকে সমকালীন জীবন বাস্তবতা কিভাবে উঠে এসেছে। সমকালীন জীবন বাস্তবতা নবান্ন নাটকে 1942 সালের আগস্ট আন্দোলনের উপর ভিত্তি করে, 1943 সালের দুর্ভিক্ষের উপর ভিত্তি করে রচিত। 1942 সালে ভারত ছাড় আন্দোলন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনের সূত্রপাত হয়, তখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল বলেই ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং ভারতবর্ষের উপর বোমা বর্ষণ হয়েছিল এবং আমেরিকান সৈন্য ভারতবর্ষে চলে এসেছিল, এরকম একটা, এবং ভারতবর্ষের উপর ব্রিটিশরা ভারতবর্ষকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। তখন মহাত্মা গান্ধীর মতো উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ বুঝতে পেরেছিলেন যদি ব্রিটিশের আন্ডারে ভারতবর্ষ থাকে তাহলে ভারতবর্ষ
আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং এই ভারতবর্ষকে ব্রিটিশের শোষণ নির্যাতন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করতে হলে এই দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে হবে। 1942 সালে তাই বিশাল আকারে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলো, যেটাকে বলা হয় আগস্ট আন্দোলন। আগস্ট মাসে এই আন্দোলনের সূত্রপাত। তো এই আগস্ট আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন ব্রিটিশও তার সর্বশক্তি নিয়োগ করলো এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। তারা অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এই আগস্ট আন্দোলন যেসব অঞ্চলকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মাত্রায় বিদ্রোহ সবচেয়ে বেশি হয়েছিল যেসব অঞ্চলে, তার মধ্যে একটি অন্যতম অঞ্চল হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর অঞ্চলকে অবলম্বন করে আলোচ্য নবান্ন নাটকটি রচিত হয়েছে। তো এই নাটকে মেদিনীপুরকে আমিনপুর হিসাবে চিহ্নিত করা হয়েছে। নাটকের শুরুতেই আমরা দেখি 1942 সালের আগস্ট আন্দোলনের প্রতিক্রিয়া, অর্থাৎ আগস্ট আন্দোলনের ফলে সরকারি সেনাবাহিনী, সরকারি বিভিন্ন বাহিনী সাধারণ জনতার উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, নির্যাতন করেছিল, নারীদের ধর্ষণ করেছিল, গুলিবর্ষণ করেছিল, তার ফলশ্রুতিতে মেদিনীপুর অঞ্চলের, অর্থাৎ নাটকে যেটাকে নাম দেওয়া হয়েছে আমিনপুর অঞ্চলের মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। কেন তারা শুধু নির্যাতনের শিকার হননি, তারা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন, তারা প্রতিরোধও গড়ে তুলেছিলেন। নাটকটি শুরু হয়েছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে, যখন কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে, অর্থাৎ আক্রমণ করেছেন ব্রিটিশ বাহিনী এবং তার বিরুদ্ধে মেদিনীপুরের জনসাধারণ প্রতিরোধে এগিয়ে এসেছে। একটা উত্তেজনাময় অবস্থার মধ্যে দিয়ে যেন মাঝখান থেকে নাটকটি উঠে এসেছে। সেখানে আমরা দেখি নাটকের অন্যতম প্রধান চরিত্র, প্রধান সমাদদার, তার 2 ছেলে মারা গিয়েছে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এবং ব্রিটিশ সরকার এই যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে এই দেশ থেকে তারা তাদের সাধারণ কৃষকদের ধান চাল তারা সংগ্রহ করছে, জোরপূর্বক নিয়ে যাচ্ছিল মজুত করার জন্য। কেননা যারা যুদ্ধে নিয়োজিত ছিল, যেসব ব্রিটিশ বাহিনী যুদ্ধে নিয়োজিত ছিল, ব্রিটিশরা দেশে বসবাস করত, অর্থাৎ তাদের জন্য তারা ভবিষ্যতে সংকটের সৃষ্টি হতে পারে, এর জন্য খাদ্য সংকটের সৃষ্টি হতে পারে, এই জন্য তারা কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জোরপূর্বক ধান চাল নিয়ে যাচ্ছিল এবং তাদের সাথে হাত মিলিয়েছিল কালোবাজারি এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এবং এর ফলে একটা কৃত্রিম খাদ্য সংকটের সৃষ্টি হয়েছিল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখি এখানে প্রধান সমাদদার আমিনপুর, অর্থাৎ মেদিনীপুরের প্রধান সমাদদার, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার 2 ছেলে মারা গিয়েছে, 3 মড়ায় ধান তিনি পুড়িয়ে ফেলেছেন। তার স্ত্রী পঞ্চাননী যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে জীবন হারিয়েছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে নাটকের সূত্রপাত। তো নাটকটি যত এগিয়ে যায়, প্রথম পর্যায়ে লেখক দুর্ভিক্ষকে নিয়ে আসেননি, তিনি প্রথম পর্যায়ে নিয়ে এসেছেন আগস্ট আন্দোলন, অর্থাৎ রাজনীতি এবং অর্থনীতি পাশাপাশি হাত ধরে চলাচল করে। কেন এদেশে রাজনৈতিক শোষণ অর্থনীতির উপর সরাসরি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং রাজনীতি এবং অর্থনীতি মিলিয়ে একটা দেশ গড়ে ওঠে। তো রাজনৈতিক যেহেতু শোষণ চলছিল, অর্থনৈতিক অবস্থা তো খারাপ হবেই। দ্বিতীয় দৃশ্যে গিয়ে দেখি আমরা, যেহেতু মানুষ ব্রিটিশ সরকারকে ধান দেবে না বলে প্রধান সমাদার 3 মড়ায় ধান পুড়িয়ে ফেলেছে। আমিনপুরের প্রধান সমাদার তার দেখা দেখে অন্যরা ধান পুড়িয়ে ফেলেছে, তারা যানবাহন ধ্বংস করে দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা যাতে যানবাহন ব্যবহার করতে না পারে এবং ব্রিটিশদের অত্যাচার সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর অবস্থা মেদিনীপুরে। এবং ধান যেহেতু ছিল না, যানবাহন যেহেতু ধ্বংস হয়ে গিয়েছিল, এমন একটা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থাও খুব বিপর্যস্ত অবস্থায় ছিল। প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যে গিয়ে দেখি বৃহত্তর আন্দোলন থেকে লেখক আমাদেরকে একটা পরিবারের ভিতর নিয়ে গিয়েছেন, অর্থাৎ বৃহৎ আকারের দৃশ্যের মধ্যে থেকে দৃশ্যটি একটা পরিবারের মধ্যে চলে এসেছে। সেই পরিবারে দেখি এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফলে অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা এবং খাদ্যাভাব দেখা দিয়েছে এবং তারই প্রতিক্রিয়ায় রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ কিভাবে মানুষের ব্যক্তি জীবনকে বিচ্ছিন্ন করে দেয়, ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে দেয়, তারই দৃশ্য আমরা দ্বিতীয় দৃশ্যে 2টি দম্পতির মধ্যে দিয়ে দেখি, কুঞ্জ এবং রাধিকা, নিরঞ্জন এবং বিনোদিনী, এই 2টি দম্পতির। এখানে দেখি ঘরে চাল নেই, কুঞ্জ চাল কেনার জন্য স্ত্রীর মল, অর্থাৎ তার মা তাকে যে মল জোড়া দিয়েছিল সেই 2টি সে বিক্রি করতে চেয়েছিল, স্ত্রী না দেওয়ায় সে বাসন কুসন বিক্রি করেছে। এই নিয়ে স্ত্রীর সাথে তার মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। নিরঞ্জন বাসা থাকতে চাচ্ছে না, সে চলে যাচ্ছে। পুরুষ ভরণ পোষণ দিতে পারছে না মহিলাদেরকে, এই মানসিক যন্ত্রণা তাদেরকে আরো বিক্ষুব্ধ করে তুলছে। নিরঞ্জন চলে যেতে চাচ্ছে,
ঘর ছেড়ে। এই অবস্থায় তার স্ত্রী কান্নাকাটি করছে এবং দেখি কুঞ্জ ফিরে এসে বিনোদিনীকে কাঁদতে দেখে তার ছোট ভাইকে বলেছে, তুমি আবার তোমার স্ত্রীকে হাত দিয়েছো। এ বলে সে উত্তেজিত হয়ে ভাইয়ের গায়ে হাত দিয়েছে। অর্থাৎ এখানে পারস্পরিক সম্পর্ক যেমন সংঘাত হয়ে যাচ্ছে, বৃহত্তর অর্থনীতি, রাজনৈতিক শোষণ মানুষের ব্যক্তির জীবনকে যেমন সংঘাতপূর্ণ করে দিচ্ছে, সেই দৃশ্য উঠে এসেছে। তাহলে সমকালীনের জীবন বাস্তবতাকে আমরা প্রথম দৃশ্যে পাচ্ছি না। 1942 সালের আন্দোলনের তীব্র আন্দোলন কিভাবে মানুষ তার সন্তান, স্বামী সব হারিয়ে ফেলছে, নারীরা কিভাবে ধর্ষণের শিকার হচ্ছে, কিভাবে ব্রিটিশ সরকারকে চাল দেবে না বলে কৃষক তার ধান পুড়িয়ে ফেলছে, কিভাবে তীব্রভাবে আন্দোলন একদম মারাত্মক আকার ধারণ করেছে এবং আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার কিভাবে সর্বশক্তি নিয়োগ করেছে, সেই দৃশ্যই আমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই খুঁজে পাই। তাহলে সমকালীন 1942 সালের প্রেক্ষাপট নিখুঁতভাবে এই নবান্ন নাটকে উঠে এসেছে। সমকালীন জীবন বাস্তবতা কিভাবে উঠে এসেছে আমি সেই প্রস্তুতি নিয়েই আলোচনা করছি। দ্বিতীয় অঙ্কে দেখি আলোচনা করেছি কিভাবে ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয়েছে প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যে। তৃতীয় দৃশ্যে গিয়ে আমরা দেখি যে প্রধান সমদ্দার তার অনেক জমি বিক্রি করে ফেলছে, যেহেতু ধান পুড়িয়ে ফেলছে, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, রাজনৈতিক দেশে রাজনৈতিক অবস্থা বিপর্যস্ত, খাদ্যাভাব দেখা দিচ্ছে, ফলে মানুষ খাদ্যের জন্য তার জমি বিক্রি করে ফেলছে। প্রধান সমদ্দার তার মগরা বিলের জমি বিক্রি করেছেন, অনেক জমি বিক্রি করেছেন, এখন শুধুমাত্র তার 3 বিঘা জমি বাকি আছে। এই 3 বিঘা জমিও তিনি বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু কুঞ্জ তার জ্যাঠাকে বাধা দিচ্ছেন যে এই জমি বিক্রি করলেও কি আর না করলেও কি, কেননা জমি বিক্রি করার পয়সায় তো বেশি দিন খাওয়া যাবে না। এরকম একটা পর্যায়ে দেখি এখানে আর একটা অবস্থাপন্ন কৃষক দয়াল, সে চাল ভিক্ষা করতে এসেছে এবং তার কথায় বোঝা যায় তার সব জমি বিক্রি করা হয়ে গিয়েছে। অর্থাৎ কৃষক, অবস্থাপন্ন কৃষক এখন নিরন্ন কৃষকে, এখন দরিদ্র কৃষকে পরিণত হয়েছে। কারো ঘরে চাল নেই এবং সবার জমি থেকে তারা বিক্রি করতে গিয়ে তারা এক পর্যায়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। তৎকালীন জীবনে এরকমই অবস্থায় ছিল কৃষক, সাধারণ জনসাধারণ একদম বিপন্ন অবস্থায় চলে গিয়েছিল। সেই দৃশ্য এখানে উঠে এসে তারপরে আমরা দেখি প্রথম অঙ্কে তৃতীয় দৃশ্যে গিয়ে দেখি, দ্বিতীয় দৃশ্যে আরো দেখা গিয়েছে যে সাইক্লোন দেখা দিয়েছে। অর্থাৎ শুধু 1942 সালের আগস্ট আন্দোলন নয়, শুধু ধান পুড়িয়ে ফেলা নয়, অর্থনৈতিক বিপর্যস্ত নয়, সেই সঙ্গে যেন প্রকৃতিও যেন মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এই দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি দয়াল যখন, তৃতীয় দৃশ্যে গিয়ে আমরা দেখি দয়াল যখন চাল বিক্রি করতেছে তখন পরিবেশ ছিল ঘুমট, অন্ধকারময় একটা পরিবেশ ছিল। অর্থাৎ গতকাল রাত থেকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দেখা দিয়েছিল এবং পরের দিনই আমরা দেখি তীব্র আকারে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে আমরা দেখি প্রধান সমদ্দারের দোতলা ঘর, যেটা তার সবকিছু শেষ হয়ে গেছে, তার 2 ছেলে মারা গিয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে, তার ধান পুড়িয়ে ফেলেছে, তার শেষ সম্বল যে ঘরখানা ছিল সেটাও সাইক্লোনে ধ্বংস হয়ে গেছে। তীব্র জলোচ্ছ্বাসে ইতিহাস ঘাটলে দেখা যায় তৎকালীন সময় মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমাঞ্চল জলোচ্ছ্বাস, খরা, মরণ সবকিছু মিলে চরম বিপর্যস্ত অবস্থা ছিল। সেই দৃশ্যই লেখক এখানে প্রধান সমদ্দারের কাহিনীর মধ্যে দিয়ে তুলে এনেছেন যে প্রচন্ড জলোচ্ছ্বাসে তার ঘরখানাও ভেঙে গিয়েছে। তিনি এমন কথা বলেছেন, যাহারে কুঞ্জ পথে দাঁড়াবার তরটুকু সইল না, পথে যেন ঘরে উঠে এলো। তারপরে চতুর্থ দৃশ্যে গিয়ে আমরা দেখি, প্রথম অঙ্কে চতুর্থ দৃশ্যে গিয়ে আমরা দেখি যে অভাব এত তীব্র আকার ধারণ করেছে যে এখন তারা ডুমুর সিদ্ধ, কচু সিদ্ধ, কাঁকড়া এসব ধরে খাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। এবং প্রধান সমদ্দার শুধু 2 ছেলে হারাননি, তাদের কুঞ্জ রাধিকার একমাত্র ছেলে মাখন, অর্থাৎ এই বংশের শেষ অবলম্বন মাখন, সেও না খেতে পেয়ে একটা পর্যায়ে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। প্রধান সমদ্দার বারবার বলছেন, আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না, শুধু খাদ্যের অভাবে ছেলেটি মারা গেল। অর্থাৎ তৎকালীন গ্রামীণ জীবনের করুণ দৃশ্য এবং এই বাস্তবতা এই নাটকে উঠে এসেছে। এবং এই অঙ্কে প্রথম অঙ্কে সেই দৃশ্যে গিয়ে দেখি হারু দত্তের মতো একটা চরিত্রকে লেখক নিয়ে এসেছেন যে পোদ্দার, অর্থাৎ কালোবাজারি জমিদারদের যে শোষণ, অর্থাৎ ব্রিটিশ শাসক এবং ব্রিটিশ শাসকদের শোষণ, সেই শোষকের একটি হাতিয়ার যেন হারু দত্ত। সে কৃষক সমাজকে উদ্বাস্তুতে পরিণত করছে, জোরপূর্বক তাদের জমি কিনতে যাচ্ছে। এখানে প্রধান সমদ্দার জমি বিক্রি করতে যাচ্ছে না, কিন্তু হারু দত্ত লাঠিয়াল বাহিনী নিয়ে প্রধান সমদ্দার, তার ভাইপো কুঞ্জ তাদেরকে আঘাত করছে, রক্তাক্ত করছে, জোরপূর্বক তাদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করছে। তাহলে তৎকালীন এই পোদ্দারদের, এই কালোবাজারিদের, জমিদারদের নির্যাতনের চিত্র এখানে উঠে এসেছে।
এবং এই নির্যাতনের মধ্যে দিয়ে দেখা যায় যে একটা পর্যায়ে মাখন মারা যায়। এই মাখনের মৃত্যুর মধ্যে দিয়ে প্রথম অঙ্ক শেষ হয়। তাহলে প্রথম অঙ্কের এই কয়টি দৃশ্যের ভিতর দিয়ে তৎকালীন জীবন বাস্তবতা নিখুঁতভাবে উঠে এসে দ্বিতীয় অঙ্কে তিনি কিভাবে জীবন বাস্তবতাকে নিয়ে এসেছেন। প্রথম অঙ্কে আমরা 42-এর আগস্ট আন্দোলন দেখলাম। আগস্ট আন্দোলনের পরবর্তী প্রতিক্রিয়া গ্রামীণ সমাজে কিভাবে উঠে এসেছে সেটা দেখেছি। এখন আমরা দেখব 1943 সালের দুর্ভিক্ষ, 42-এর পরবর্তীতে 43-এর দুর্ভিক্ষ কেন সৃষ্টি হয়েছে আমি আগেও বলেছি, বারবার বলেছি। 1939 সালে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার তাদের সৈন্যবাহিনী, তাদের যারা এদেশে বসবাসরত ব্রিটিশরা এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের জন্য তারা ধান চাল সংগ্রহ মজুত করা আরম্ভ করলো। জোরপূর্বক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা আরম্ভ করলো। এবং জাপান যেহেতু বার্মা দখল করে নিয়েছে এবং বার্মা থেকে ভারতবর্ষ যেহেতু চাল আমদানি করতো, সেই চাল আমদানি বন্ধ হয়ে গেল এবং বার্মা অনেক ভারতে চলে আসতে পারে এই আতঙ্কে ব্রিটিশ সরকার এই দেশে চাল বহনকারী যানবাহনগুলো ধ্বংস করে দিল। এবং ব্রিটিশ সরকারের সাথে হাত মিলিয়ে কালোবাজারিরা এদেশে ধান চাল সব মজুত করতে আরম্ভ করলো ভবিষ্যতে অতি উচ্চ মূল্যে বিক্রি করার জন্য। এবং সেই সাথে প্রাকৃতিক দুর্যোগও দেখা দিল, পরপর 3 বছর খরা দেখা দিল। সবকিছু মিলিয়ে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হলো 1943-1350-এর মনন্তর বাংলা যেটাকে বলা হয়। এই দুর্ভিক্ষে প্রায় 30 লক্ষ লোক মারা গেল। সে দুর্ভিক্ষের নিখুঁত চিত্র আমরা দেখতে পাবো এই নবান্ন নাটকের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে প্রথম অঙ্কে দুর্ভিক্ষের পূর্বাভাস দেওয়া হয়েছে। দ্বিতীয় অঙ্কে দেখি যে নিরঞ্জন বাসা ছেড়ে চলে গিয়েছিল, সে কালীধন নামে এক কালোবাজারির আড়তে সে চাকরি নিয়েছে এবং সেখানে সে কালোবাজারির চরিত্র এখানে লেখক তুলে ধরেছেন। তারা কিভাবে সাধারণ জনতাকে খাদ্য থেকে বঞ্চিত করে লাখ লাখ মণ ধান চাল তারা চোরা কুঠুরির মধ্যে মজুত করছে। কালীধনের এই কারবারের মধ্যে দিয়ে লেখক সে কুৎসিত দৃশ্য আমাদের সামনে তুলে এনেছেন। এখানে তার অন্যতম কর্মচারী রাজীব, তার কথার মধ্যে দিয়ে এখানে দেখা যায় যে কালীধন এখানে ধান চাল লাখ লাখ ধান চাল সে সংগ্রহ করছে, লাখ লাখ ধান চাল সে সংগ্রহ করছে, অথচ প্রকাশ্য দেবালকে সে কোনো ধান বা চাল বিক্রি করছে না, সাধারণ জনতাকে ফিরিয়ে দিচ্ছে। সে বলছে কোনো ধান নেই, কোনো চাল নেই, বিক্রি করার মতো কিছুই নেই। অর্থাৎ এখানে একজন ভদ্রলোক এসেছেন, চাল কিনতে তিনি 40 টাকা দিতে চাচ্ছেন। এক কেজি চালের মূল্য তিনি সেই সময় 40 টাকা দিতে যাচ্ছেন, তারপরও তাকে চাল দেওয়া হচ্ছে না। সে পুলিশে ভয় দেখিয়েছে। তারপর সেখানে সেই কালীধনের একজন কর্মচারী সেই ভদ্রলোকটিকে বলছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন, পুলিশ তো আমাদের পকেটে থাকে, আমার মালিকের পকেটে থাকে। অর্থাৎ এখানে শুধু কালোবাজারি না, তাদের সাথে প্রশাসন, বিচারালয় সবকিছু মিলেমিশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে। সকলের সম্মিলিত শোষণ সাধারণ জনতাকে যেন বিপন্ন করে তুলেছে, সেই চিত্র এখানে উঠে এসেছে। দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় দৃশ্যে দেখি যেই আমিনপুরের প্রধান সমাদার, যার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে 3 মড়ায় ধান পুড়িয়ে ফেলেছিলেন, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে 2 সন্তানকে হারিয়েছেন, তার স্ত্রীকে হারিয়েছেন। সেই প্রধান, সে সম্মানিত ব্যক্তি দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে একজন ভিখারিতে পরিণত হয়েছে। সে শহরে চলে এসেছে পুরো পরিবার সহ, যারা জীবিত ছিলেন, কুঞ্জ, রাধিকা, বিনোদিনী এবং প্রধান সমাদার শহরে এসেছেন। অবস্থাপন্ন কৃষক এখানে ভিখারির দলে নাম লিখিয়েছেন। তারা এখন লঙ্গরখানায় খাবার চাচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। কিভাবে মানুষের পতন হচ্ছে, কিভাবে মানুষ উদ্বাস্ত হচ্ছে, তার করুণ চিত্র এখানে উঠে এসেছে। এখানে দেখি প্রধান সমাদার যেসব ভিখারির দলে ছিল, সেখানে আরেকটি দৃশ্য উঠে এসেছে, আরেকটি মর্মান্তিক দৃশ্য বলবো, যেখানে ফটোগ্রাফার, সংবাদপত্রের কাজ হচ্ছে মানুষের দুর্দশার চিত্র মানুষের সামনে তুলে ধরে সে দুর্দশা থেকে দেশকে, মানুষকে রক্ষা করা। কিন্তু এখানে ফটোগ্রাফারদের অর্থাৎ সংবাদপত্রের চরিত্র দেখি, তারা এখানে কঙ্কালসার নারীর চিত্র তুলে ধরে ম্যাডোনা নাম দিয়ে, বাংলার ম্যাডোনা নাম দিয়ে পত্রিকায় বিক্রি বাড়াতে চেয়েছেন এবং সন্তান কোলে সেই ভিখারিনীর ছবি তুলে তারা পত্রিকায় বিক্রি বাড়াতে চেয়েছেন এবং প্রধান সমাদারে কঙ্কালসার চিত্র তুলে ধরে তারা পত্রিকার বিক্রি বাড়াতে চেয়েছেন এবং সেই বিনিময়ে তাদেরকে টাকা দিতে চেয়েছেন। অর্থাৎ তারা মহানুভবতার কারণে তাদের টাকা দিচ্ছেন না, তাদেরকে ছবিতে পোজ দেওয়ার জন্য দিতে তারা রাজি হয়, এর জন্য তাদেরকে টাকা দিচ্ছেন। তখন এখানে দেখে প্রধান সমাদা তাদেরকে বলছেন এই ছবিতে কি হবে, তারা বলছেন এই ছবি লোকে দেখবে, কিভাবে দেখবে, পত্রিকার মাধ্যমে দেখবে।
তো পত্রিকা কিভাবে দেখবে? টাকা দিয়ে পত্রিকা কিনে দেখবে। অর্থাৎ প্রধান সমুদ্র বুঝে ফেলছেন যে শহরের মানুষের, মধ্যবিত্ত মানুষের লোলুপ মানসিকতা, তাদের রূঢ় মানসিকতা, হৃদয়হীন মানসিকতা, এটা যেন সেই প্রধান সমুদ্র যে পাগলে পরিণত হয়েছে সবকিছু হারিয়ে, তার কাছে যেন এটা স্পষ্ট হয়ে উঠেছে। সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়নি, উন্মাদনা এবং বাস্তবতা সবকিছুর মাঝখানে যেন সে অবস্থান করছেন। তিনিও তাদেরকে বলছে হ্যাঁ তোলো তোলো, ছবি তোলো, কঙ্কালের ছবি তোলো, সেও যেন তাদেরকে পরিহাস করছে। তাহলে এখানে দেখো দুর্ভিক্ষের চিত্রের সাথে সাথে শহরের মানুষের মানসিকতা, সংবাদপত্রের মানসিকতা, মানুষ যেন আর কোনো মহানুভবতার মধ্যে নাই। রাস্তায় রাস্তায় মানুষ মারা যাচ্ছে, লঙ্গরখানা খেতে গিয়ে মানুষ খাবার পাচ্ছে না এবং মানুষকে কামড়ে দিচ্ছে, কুকুর কামড়াচ্ছে, মৃতদেহ এখনো সে মারা যায়নি অথচ তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলছে কুকুরে, শিয়াল, এইসব জন্তু, সেই সব দৃশ্য এখানে উঠে এসেছে। অথচ সেই মৃতদেহকে সরাচ্ছে না। এরকম ভয়ঙ্কর অবস্থা, রাস্তায় পড়ে পড়ে মানুষ মারা যাচ্ছে, মানুষের দুয়ারে ভিক্ষা চাচ্ছে, সেই দৃশ্য উঠে এসেছে। এখানে দেখি আরো দৃশ্য আমরা দেখি যে টাউট বাটপার যুবতী নারীদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, বিনোদিনী টাউট বাটপারের খপ্পরে পড়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে চিত্রগুলো উঠেছে। দ্বিতীয় অঙ্কে তৃতীয় দৃশ্যে দেখি একদিকে মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছে, অন্যদিকে দেখি আমরা যে কিভাবে কালোবাজারিরা বিয়ের নামে বিশাল উৎসবের আয়োজন করছে, যেখানে সরকার কর্তৃক এই সময় 50 জনের বেশি দাওয়াত দেওয়া নিষেধ, সেখানে 1000 জন মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে। এক পাশে মানুষ খেতে পাচ্ছে না, আর এক পাশে উৎসবের নামে অপচয় করা হচ্ছে। সেই বিয়ে বাড়ির দৃশ্যে লেখক দুইটা দৃশ্য একসাথে মঞ্চে দেখিয়েছেন অসাধারণভাবে। একদিকে দেখেছি বিয়ে বাড়ির 1000 লোকের আনন্দ উৎসবের অপচয়, কালোবাজারিরা কিভাবে আনন্দ উৎসব করছে এবং তাদেরই আনন্দ উৎসবে বাড়ির পাশে যে ডাস্টবিন, সেখানে কুকুরের সাথে খাদ্যের সন্ধান করছেন একসময় অবস্থাপন্ন কিশোর কুঞ্জ রাধিকা, এবং কুকুরের কামড়ে কুঞ্জর হাত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটি অসাধারণ চরিত্র প্রধান সমুদ্র, যে দুটো ভাতের জন্য সে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, বাবুরা দুটো ভাত দিবে না, বুড়ো লোকের দিকে কি তোমাদের মনোযোগ যায় না? তোমরা কি বধির হয়ে গেছো? তোমরা কি অমানবিক হয়ে গিয়েছো? তো তার কথাকে কর্ণপাত করছে না। শহরের মানুষের হৃদয়হীনতা, অমানবিকতা, অর্থাৎ তৎকালীন জীবনটাকেই যেন লেখক এখানে তুলে এনেছেন। নাটক যত এগিয়ে যায় তত আমরা দেখতে পাই, এর পরবর্তী দৃশ্যগুলোতে আমরা দেখি আবার আমিনপুরে ফিরে যাচ্ছেন লেখক। সেখানে হারু দত্ত শুধু কালোবাজারির সাথে চালের ব্যবসা করছেন না, মানুষের জমি জমা হরণ করছেন না, তিনি নারী ব্যবসার সাথেও জড়িত। অর্থাৎ কালোবাজারিরা ফুলে ফেপে উঠে, তারা তাদের চরিত্র যেমন হারিয়েছে, তারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, তারা গরিব মানুষের মেয়েদেরকে কিনে এনে ব্যবসা করছে। এখানে দেখি গ্রামে চন্দর তার মেয়ে মাতঙ্গিনীকে বিক্রি করে দিচ্ছে অভাবের তাড়নায় মানুষ কিভাবে মেয়ে বিক্রি করে দিচ্ছে, সন্তান বিক্রি করে দিচ্ছে, সেই দৃশ্য এখানে উঠে এসেছে। এবং হারু দত্ত এবং কালীধনের মতো কালোবাজারিরা একসাথে মিলেমিশে কিভাবে দেশকে, সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে, সেই দৃশ্যও আমরা দেখতে পাই। দ্বিতীয় অঙ্কে সেই দৃশ্যে দেখি কালীধন সেবাশ্রমের নামে, মহিলাদেরকে আশ্রয় দেওয়ার নামে পতিতালয় সৃষ্টি করেছেন। এখানে বিনোদিনীকেও ধরে আনা হয়েছে। এক পর্যায়ে নিরঞ্জন যেহেতু এখানে কর্মচারী ছিলেন, একটা পর্যায়ে পুলিশের সাহায্য নিয়ে বিনোদিনীকে উদ্ধার করা হয়। কিন্তু এই অঙ্কে এই দৃশ্যের মধ্যে দিয়ে কি লেখক বুঝিয়ে দিয়েছেন না কিভাবে নারীদেরকেও ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ অভাবের সুযোগ নিয়ে সাধারণ মানুষের ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে। সে সমকালীন জীবন বাস্তবতা এখানে উঠে এসেছে। তৃতীয় অঙ্কে গিয়ে দেখি এখানে মাত্র দুটো দৃশ্য, সেই দুটো দৃশ্যের মধ্যে দিয়ে দেখি লঙ্গরখানা চিত্র উঠে এসেছে। তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধান ছিলেন ব্রিটিশ, তিনি ছিলেন লর্ড ওয়েভেল। ভারতবর্ষে যখন লাখ লাখ লোক বাংলায় যখন না খেতে পেয়ে কলকাতা রাস্তায় পড়ে পড়ে মারা যাচ্ছিল, এটা যেন বহির্বিশ্ব জানতে না পারে, এর জন্য গ্রামে রিলিফ ক্যাম্প স্থাপন করে জনসাধারণকে জোরপূর্বক সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। সে চিত্রই তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে উঠে এসেছে। এখানে দেখি মানুষের কথাবার্তার মধ্যে দিয়ে কুঞ্জ, রাধিকা এরা লঙ্গরখানায় রয়েছেন, লঙ্গরখানায় মানুষ কথা বলছেন, কেউ কেউ বলছেন জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, কেউ বলছেন
ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে, এই কথা কেউ বলছেন। কুঞ্জ বলছেন ইঞ্জেকশন, মরণঘাতী ইঞ্জেকশনেরও তো দাম আছে, আমাদের তো সেই দামও নেই, আমরা তো এমনিই মারা যাব, আমাদেরকে মারার জন্য তো ব্যয় করে ইঞ্জেকশন কিনবে না, অতএব আমাদের তো সেই মূল্যটাও নেই, মেরে ফেলবে যে মূল্যবান ইঞ্জেকশন দিয়ে, সেই মূল্যটাও আমাদের নেই, পরিহাস করছে নিজেদেরকে নিয়ে। এবং এখানে দেখা যায় যে আবার কেউ কেউ বলছেন গ্রামে অনেক ধান হয়েছে, সেই ধান কাটার লোক নেই বলে লোকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেকে বলছেন রিলিফ ক্যাম্পে স্থাপন করা হয়েছে, অর্থাৎ তৎকালীন সময় যে দৃশ্যগুলি ছিল যে আসলে ধান কাটার লোক ছিল না, এমন কমিউনিস্ট যারা তারা সাধারণ জনতাকে গ্রামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল, এবং লর্ড ওয়েবেল সাধারণ জনতাকে লুকানোর জন্য, তাদের মৃতদেহকে লুকানোর জন্য, এবং তারা যেন কলকাতা রাস্তায় পড়ে পড়ে না মরে এবং সারা বিশ্ব যেন এই দৃশ্য দেখতে না পারে, এই জন্য সেই রিলিফ ক্যাম্পের নামে যে ক্যাম্পে স্থাপন করে সাধারণ জনগণকে সেই জায়গায় লুকিয়ে ফেলতে চাচ্ছিল। সেই দৃশ্যগুলিতে কথাবার্তার মধ্যে দিয়ে উঠে আসে যে সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখানে দেখি এক বৃদ্ধ লোক, তার কথার মধ্যে দিয়ে সে বলছেন সবাইকে চলে যাও, গ্রামে চলে যাও, শহরে থেকো না, নিষ্ঠুর শহরে থেকো না। তার কথায় কুঞ্জ এবং রাধিকার মধ্যে শহরে ফিরে যাবার মানসিকতা উঠে এসেছে, তারা এই নিষ্ঠুর গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ লেখক মানুষদেরকে আবার শহরে জীবন থেকে গ্রামের জীবনের সুন্দর জীবনে ফিরিয়ে নিতে চাচ্ছেন। এই চতুর্থ দৃশ্যের আগ পর্যন্ত যে দৃশ্যগুলো উঠে এসেছে তিনটি অঙ্কে, সেই তিনটি অঙ্কের দৃশ্যগুলোতে তৎকালীন জীবন বাস্তবতা, সমাজ বাস্তবতা, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবন যন্ত্রণা, অর্থাৎ সামগ্রিক সমকালীন সমাজ বাস্তবতা, জীবন বাস্তবতা সম্পূর্ণভাবে উঠে এসেছে। তাহলে বাকি চতুর্থ দৃশ্যে কি উঠে আসলো? এই দুটো দৃশ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেহেতু এই দুটো দৃশ্য নিয়ে আমরা আলোচনা করিনি। অনেকে বলে নবান্ন নাটকের সাথে চতুর্থ দৃশ্যের মিল নেই, অর্থাৎ নাটকটি যেভাবে শুরু হয়েছে চতুর্থ দৃশ্যে তার থেকে যেন খাপ ছাড়া একটু আলাদা হয়ে গিয়েছে, কিন্তু নবান্ন নাটকের মূল আকর্ষণই যেন সেই চতুর্থ অঙ্ক। কেননা লেখক শুধু হতাশার কথা বলেননি, লেখক এখানে দেখাতে চেয়েছেন নাটকটির নাম নবান্ন। নবান্ন অর্থাৎ নতুন ধান উঠলে কৃষকদের মধ্যে যে আনন্দের উৎসব, পিঠা, পায়েস, মোরগ লড়াই, গরু দৌড়, লাঠি খেলা, বিভিন্ন উৎসব করা হয়, সেই উৎসবকে বলা হয় নবান্ন। তাহলে নবান্ন কিসের প্রতীক? হতাশার প্রতীক না, নবান্ন হচ্ছে জীবনের প্রতীক, জীবনের কর্মচঞ্চলের প্রতীক, জীবনের উদ্দীপনার প্রতীক, বেঁচে থাকার প্রতীক, আনন্দের প্রতীক। লেখক তাহলে নাটকটির নাম রেখেছেন নবান্ন, অর্থাৎ এই হতাশার মধ্যে থেকেও লেখক আশা দেখতে পেয়েছেন, অর্থাৎ মানুষকে আশাবাদী করতে চেয়েছেন। চতুর্থ অঙ্কের লেখক সেই আশাবাদের চিত্রই যেন উঠিয়ে এনেছেন। যেহেতু লেখক কমিউনিস্টে বিশ্বাসী ছিলেন, কেননা গণনাট্য লেখা হয়েছে কমিউনিস্টদের দ্বারাই, গণনাট্যের সূত্রপাত হয়েছে, এবং কমিউনিস্টরা চেয়েছে সাধারণ বঞ্চিত মানুষদেরকে জীবনচিত্র নাটকের মাধ্যমে তুলে ধরে তাদেরকে এই বঞ্চনার বিরুদ্ধে সম্মিলিত করে, অর্থাৎ সংঘবদ্ধ করে প্রতিবাদী করে তোলা। সে দৃশ্যটি আমরা চতুর্থ অঙ্কের মধ্যে খুঁজে পাবো। এই প্রতিবাদী চেতনা আমরা প্রথম দৃশ্য থেকে খুঁজে পাই, যেহেতু প্রধান সমাদার বারবার বলছেন কুঞ্জ আমি প্রাণ দেবো রে, কুঞ্জ আমি প্রাণ দেবো, অর্থাৎ তার ছেলে হারিয়েছে, তাতে কিছু যায় আসে না, সেও এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে। সে নদীর ধারে গিয়ে তাদেরকে বেড দিয়ে ফেলতে চেয়েছে, তার স্ত্রী প্রতিরোধ করতে গিয়ে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মারা গিয়েছে। এই যে প্রতিবাদের দৃশ্য, এই প্রতিবাদের দৃশ্য আবার সংঘবদ্ধ হওয়ার, অর্থাৎ একত্রিত হওয়া, সাধারণ জনতা একত্রিত হয়ে প্রতিবাদী হওয়ার দৃশ্যগুলো এবং জীবনের আনন্দের দৃশ্যগুলো লেখক চতুর্থ অঙ্কে নিয়ে এসেছেন। চতুর্থ অঙ্কে প্রথম দৃশ্যে আমরা দেখি যে নিরঞ্জন তার স্ত্রী বিনোদিনীকে সেই সেবাশ্রম থেকে উদ্ধার করে আবার বাড়িতে নিয়ে এসেছেন। সেই সাইক্লোনে ভেঙে যাওয়া ঘরকে নতুন করে তিনি নির্মাণ করেছেন, আবার যেন জীবনকে তিনি খোঁজার চেষ্টা করেছেন। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যটি অনেক বড় হয়েছে, এই কারণে বড় হয়েছে যে এখানে লেখক দেখাতে চেয়েছেন যে সেই নিরন্ন চাষিরা যারা 43-এর দুর্ভিক্ষে শহরে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা আবার সেই গ্রামে ফিরে এসে তারা নতুন করে বাঁচার চেষ্টা করছে, তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এখানে লেখক তাদেরকে, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছে। এই যে তারা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, এখন ধান পাকছে, এখন ধান কিভাবে কাটা হবে, কিভাবে ঘরে তোলা হবে, এখানে যে সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যা কিভাবে মোকাবেলা করবে, এই যে এই অবস্থার মধ্যে তারা দাঁড়িয়ে আছে, এরকম একটা অবস্থা তার আগে কখনোই ছিল না। এই অবস্থার মধ্যে তারা সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে, তারা কোনো জমিদারের কাছে যাচ্ছে না, মহাজনের সাহায্য নিচ্ছে না, তারা নিজেরাই সংঘবদ্ধ হতে চাচ্ছে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চাচ্ছে। এই যে তাদের সংঘবদ্ধ করা, তাদের সিদ্ধান্ত তারাই নেওয়া,
এই যে এইগুলো ফুটিয়ে তুলতে গিয়ে লেখক চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যকে অনেক বড় করে ফেলেছেন। এখানে আমরা দেখি কৃষকরা আলোচনা করছেন, তাও নিরঞ্জনের বাড়ির উঠানে বসে 20-25 জন কৃষক আলোচনা করছেন। সেখানে দয়াল প্রধান ভূমিকায় আছেন এবং আর একজন মুসলমান কৃষক বরকত, সেও একজন প্রধান ভূমিকায় আছেন। এখানে লেখক আরেকটি জিনিস দেখিয়েছেন, এখানে হিন্দু মুসলমানের কোনো বিভেদ লেখক দেখাননি। এখানে সমস্ত কৃষক যেন একটা শ্রেণী হয়ে উঠেছে। এখানে কোনো ধর্মীয় বিভেদ নেই, হিন্দু মুসলমানের সম্মিলিত কৃষক সমাজের একীভূত হওয়ার দৃশ্য এখানে উঠে এসেছে। এখানে সবাই আলোচনা করছে যে এই সমস্যা, যে ধান পেকেছে, এই ধান কিভাবে তারা কাটবে। এত ধান পেকেছে কিন্তু দুর্ভিক্ষে এত লোক মারা গিয়েছে যে ধান কাটার মতো কোনো লোক নেই, অথচ 2-3 দিনের মধ্যে ধান কাটা না হলে সব ধান শেষ হয়ে যাবে এবং সব ধান পেকে পড়ে নষ্ট হয়ে যাবে, অন্যদিকে জমিদাররা কেটে নিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে কৃষকরা চিন্তিত, কিভাবে তারা এত ধান কাটবে। কোনো কৃষক বলছেন আমার একটা কাস্তে দিয়ে আমি আমার এতগুলো ধান কিভাবে কাটবো। এরকম একটা পরিস্থিতিতে তারাই তাদের সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায়। একটা পর্যায়ে দেখি এখানে অন্যতম চরিত্র দয়াল, যিনি চাল ভিক্ষা করতে এসেছিলেন প্রথম অঙ্কে, দ্বিতীয় দৃশ্যে কুঞ্জের বাড়িতে সব জমি হারিয়ে ফেলেছিলেন, বিক্রি করে ফেলেছিলেন। সে দয়াল যিনি সাইক্লোনে তার স্ত্রীকে, তার সন্তানকে হারিয়েছেন, সে দুর্ভিক্ষের করাল গ্যাসের মধ্যে দিয়ে তিনি আবার ফিরে এসেছেন। এখানে তিনি আবার যেন কৃষক সমাজকে বাঁচাতে চাচ্ছেন। তিনি বলছেন আমরা সবাই মিলে যদি গাতায় খাটি, এখানে গাতা বলতে বোঝায় সবাই একসাথে মিলে সবার জমিতে কাজ করব। অর্থাৎ আমরা যেহেতু 50 জন গৃহস্থ আছি, প্রায় 50 জনের মতো, সবাই সুস্থ নয়, কেন দুর্ভিক্ষে সবাই অসুস্থ হয়ে পড়েছে, অনেকেই আবার অনেকেই সুস্থ। এই সুস্থ মিলে 50 জনের পরিবারের মধ্যে 25টি পরিবার সুস্থ আছে। এই 25টি পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে মিলে যদি সবার জমিতে গিয়ে কাজ করি, এক এক করে, মানে সবাই একসাথে মিলে সবার জমিতে যদি কাজ করি, তাহলে একসাথে সব ধান আমরা কেটে ফেলতে পারবো। একা একা নিজেদের ধান না কেটে সবাই মিলে সবার জমির ধান যদি একসাথে কাটি, সেটাকে গাতায় কাটা বলে। সেই দৃশ্য এখানে তাহলে কৃষক নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে, সংঘবদ্ধ হয়ে যাচ্ছে কৃষক। এবং গণনাট্যের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষকে সম্মিলিত করা, সংঘবদ্ধ করা। সেই সংঘবদ্ধ করার দৃশ্যটাও যেন এই চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে উঠে এসেছে। সবাই দয়ালের কথায় সায় দিয়েছে এবং সবাই আনন্দে রাজি হয়ে গিয়েছে। এখানে দেখি এই দৃশ্যের শেষ পর্যায়ে দেখি কুঞ্জ রাধিকা ফিরে এসেছে, নিরঞ্জনের বিনোদিনীর সাথে তাদের দেখা হয়েছে, আবার তাদের নতুন করে তারা পরস্পরকে আঁকড়ে ধরেছে, আবার যেন জীবনের নতুন দিক উন্মোচিত হয়েছে। অর্থাৎ জীবন ফুরিয়ে যাবার নয়, লেখক জীবন ফুরোতে দেননি। লেখক বলেছেন আবার ঘুরে দাঁড়িয়েছে মানুষ, আবার জীবন যেন কথা বলে উঠেছে। দ্বিতীয় দৃশ্যে দেখি ধান কাটা হয়ে গিয়েছে, সবাই ধান মাড়াই করছে, সবাই ধান, মহিলারা ধান বিভিন্নভাবে ধান ঝাড়ছে, ধান কুলো করে ধান পরিষ্কার করছে, পুরুষরা তারা ধান গাছ থেকে ধান আলাদা করছে বিভিন্ন পদ্ধতিতে। এখানে সবাই একসাথে মিলেমিশে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এখানে আবার দেখি যাদের অনেকে যেহেতু জমি বিক্রি করে ফেলেছে, সেহেতু ধান তারা তুলতে পারছে না, যেহেতু তাদের জমি নেই। অনেকে জমি আগেই ধান বন্ধক রেখে তারা টাকা তুলেছে, তারাও ধান তুলতে পারছে না। এই ধরনের কৃষক তারা কি খাবে? তাদের জন্য তারা ধর্মগুলা সৃষ্টি করেছে। অর্থাৎ যাদের জমি আছে, ধান আছে, তারা সেই ধান তারা তাদের অংশ থেকে কিছু অংশ তারা ধর্মগুলা দিচ্ছে, যাতে যাদের কোনোই খাবার সংস্থান নেই, কোনো ধান কাটার জমি নেই, তারাও যেন না খেতে পেয়ে মারা না যায়। অর্থাৎ এখানে সকলের প্রতি সকলের সহমর্মিতার দিকটি উঠে এসেছে। এখানে দেখি কুঞ্জ তার জমি থেকে 11 কাঠা ধান ধর্মগুলায় দিয়ে দিচ্ছেন, প্রত্যেকের কাছ থেকে ধর্মগুলায় ধান দিচ্ছেন। যাদের ধান নেই, জমি নেই, তারা যেন না খেতে পেয়ে মারা না যায়। অর্থাৎ এখানে কোনো জমিদার সাহায্য করতে আসেনি, সরকার সাহায্য করতে আসেনি, কৃষকদেরই সাহায্য করছে। এখানে তৃতীয় দৃশ্যে গিয়ে দেখি আমরা
যে নবান্ন উৎসব শুরু হয়েছে, সবার কাছে ধান চলে এসেছে, নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছে। সবার মধ্যে একটা ভয় ছিল, ধান ওঠার পর জমিদার মহাজন তাদের তো ভাগ নিতে আসবে। তখন সবাই বলেছে যখন ভাগ নিতে আসবে তখন আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব, অর্থাৎ সবার মধ্যে এখন কোনো ভয় নেই। এখন নবান্ন উৎসবে দেখি মোরগ লড়াই হচ্ছে, লাঠি খেলা হচ্ছে, গরু দৌড় হচ্ছে, এরকম একটা আনন্দময় পরিবেশে মরাগাঙের ধারে যে মাঠ, বিস্তীর্ণ মাঠে যে নবান্নের উৎসব শুরু হয়েছে, সেই উৎসবের মধ্যে হঠাৎ করে আমরা দেখি প্রধান সমাদদারের আবির্ভাব। প্রধান সমাদদার না এলে নাটকে পূর্ণাঙ্গতা পেত না। এখানে লেখক প্রধান সমাদদারকে নিয়ে এসেছেন যে শহরে গিয়ে পাগলে পরিণত হয়েছিল, এখানে সে যেন তার চৈতন্য ফিরে পেল, সে দয়ালকে চিনতে পারলো, কুঞ্জকে চিনতে পারলো, নিজের অস্তিত্বকে ফিরে পেল। তাকে বলা হলো নবান্ন শুরু হয়েছে, সে বলছে হ্যাঁ দুঃখের দিন চলে গিয়েছে, নবান্ন, আবার নবান্ন শুরু হয়েছে। তখন সে দয়ালকে বলছে প্রধান সমাদদার, এই যে নবান্ন, সবাই নবান্ন উৎসব করছে, আকাশে তো মেঘ দেখা যাচ্ছে, এই মেঘ যদি সব ধ্বংস করে দেয়, অর্থাৎ একটা প্রতীক দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই যে আমরা নতুন জীবন শুরু করলাম, আবার যদি দুর্ভিক্ষ আসে, আবার যদি আকাল আসে, আবার যদি মরক আসে, তখন দয়াল বলেছেন আর মরে যেতে দেব না আমার স্বজনদেরকে। যারা মরে গিয়েছেন তারা তো মরেই গিয়েছেন, এখন যে কৃষকরা বেঁচে আছেন তারাই আমাদের স্বজন। আর একজনও যেন না খেতে পেয়ে মারা না যায়, আর একজনও যেন শোষণ নির্যাতনের শিকার না হয়, তার জোর প্রতিবাদ চাই, জোর প্রতিরোধ আমরা গড়ে তুলব। প্রধান সমাদদার এই কথা শুনে চিৎকার দিয়ে উঠলেন। এখানে নাটকের জবনিকা, অর্থাৎ আর আমরা একা একা নয়, সম্মিলিতভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল দুর্যোগের বিরুদ্ধে কৃষককে লেখক এখানে একীভূত করে দিলেন। এটাই হচ্ছে গণনাট্য, অর্থাৎ সেই দৃশ্যে লেখক একটি নতুন আশাবাদের মধ্যে দিয়ে নাটকটি শেষ করেছেন। তাহলে প্রথম যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, নবান্ন নাটকে সমকালীন জীবন বাস্তবতা কি উঠে এসেছে? হ্যাঁ, এই প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গিয়েছি। এখন আরেকটি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট, সেই প্রশ্ন হচ্ছে এই নাটকের চরিত্র। এই নাটকের এত বেশি চরিত্র এসেছে কারণ এই নাটকটি একটি এপিক ধর্মী নাটক ছিলেন। তৎকালীন 42-43 সমগ্র সালগুলোকে, 42-এর আন্দোলন, 43-এর দুর্ভিক্ষ পরবর্তী অবস্থা এবং মানুষের আবার নতুনভাবে বেঁচে ওঠার আকাঙ্ক্ষা, প্রতিবাদী চেতনা, সবকিছুকে তুলে ধরার জন্য অনেক চরিত্র এই নাটকে চলে এসেছে। একটা মহাকাব্যিকতা এই নাটক পেয়েছে, এর জন্য অনেক চরিত্র এসেছে। কিন্তু প্রত্যেকটি চরিত্র, অনেক চরিত্র আছে যারা একবার এসেছে আর আসেনি, কিন্তু তারপরও এই সবকিছু চরিত্র একটি নাটকের সমকালীন বাস্তবতাকে তুলে এনেছে। তা এই কারণে আমরা বলতে পারবো এই নাটকে কোনো চরিত্রই ছোট নয়, সব চরিত্র মিলেই যেন একটি নাটক হয়ে উঠেছে, একটি জীবনকে উঠিয়ে এনেছে, একটি সমাজকে উঠিয়ে এনেছে। তারপরও এখানে কিছু চরিত্র আছে যারা নিজেদের সাফারিং এর কারণে, নিজেদের উপর, যাদের উপর অনেক নির্যাতন, শোষণ, বঞ্চনা যাদের উপর বেশি চলে এসেছে, সে সাফারিং এর ভিত্তিতে কোনো চরিত্র এখানে অন্যতম চরিত্র হয়ে উঠেছে। এখানে কোনো নায়ক চরিত্র নেই, কিন্তু এখানে একটি অন্যতম নায়কের মতো একটি অন্যতম প্রধান চরিত্র হচ্ছে প্রধান সমাদদার। এত চরিত্রের মধ্যে একটি অন্যতম চরিত্র হচ্ছে প্রধান সমাদদার, যিনি না হলে নাটকটি একটি পূর্ণাঙ্গ রূপ পেত না। তো প্রধান সমাদদার চরিত্রটি তার দ্বন্দ্বময় মর্মজ্বালার মধ্যে দিয়ে উঠে এসেছে। চরিত্রটা কি? দ্বন্দ্বময় মর্মজ্বালা। তার মর্মজ্বালা কি? এই প্রধান সমাদদার চরিত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, নাটকের শুরুতেই আমরা দেখব যে তিনি আমিনপুর গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1942 সালের আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু নেতৃত্বই তিনি দেননি, তিনি নেতৃত্ব দিতে গিয়ে তিনি তার 2 ছেলেকে হারিয়েছেন, শ্রীপতি, ভূপতি, 2 ছেলেকে তিনি হারিয়েছেন। শুধু তাই নয়, তিনি তার 3 মনের ধানও পুড়িয়ে ফেলেছেন, অন্যদেরকে পুরো উদ্বুদ্ধ করেছেন। এরকমই একটা প্রতিবাদী চরিত্র হচ্ছে প্রধান সমাদদার। তাহলে তার দ্বন্দ্বময় মর্মজ্বালা কোন জায়গায়? তার জ্বালা, তার ধান চলে গেছে, তার সন্তান চলে গিয়েছে, কিন্তু কোনো ফলাফল 42-এর আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেনি। এবং তার দ্বন্দ্বময় হচ্ছে যখন আন্দোলন চলছিল, এখানে কুঞ্জ, নিরঞ্জন, পঞ্চাননী, এইসব চরিত্রকে যদি আমরা দেখি তারা একমুখী চরিত্র। অর্থাৎ পঞ্চাননী সে আন্দোলনের পক্ষেই থেকেছে এবং আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে, কিন্তু নিরঞ্জন, কুঞ্জ এদেরকে দেখি তারা বলছেন তারা পালাতে চাচ্ছেন, কারণ তাদের কাছে অস্ত্র নেই, তারা সৈন্যবাহিনীর সাথে পারবে না, তারা পালাতে চাচ্ছেন। এখানে প্রধান সমাদদারকে দেখি, সে আমরা যদি বইয়ের ভিতর তাকাই তাহলে বইয়ের দিকে যদি দেখি, প্রধান সমাদদার একদিকে আন্দোলনের পক্ষে বলছেন, আবার তিনি কুঞ্জের কথা দ্বিধান্বিত হচ্ছেন। তিনি প্রথমে বলেছেন
জীবনটা না দিতে পারলে যে শান্তি নেই তা তো তুই দেখছিস নে। কুঞ্জ কুঞ্জ আমি প্রাণ দেবো রে কুঞ্জ, শত্রুর মুখে ছাই দিয়ে আমি প্রাণ দিব রে কুঞ্জ, আমি প্রাণ দেবো। এক কথা বারবার বলছেন। গ্রামের কৃষক সমাজের সংলাপ, কৃষক সমাজ এক কথা, আবেগময় চরিত্র যারা কৃষক সমাজ, তারা এক কথা বারবার বলার মধ্যে দিয়ে তাদের হৃদয়ের ভাবাবেগকে তুলে ধরেন। এখানে প্রধান সমাদর বলছেন আমি প্রাণ দেবো। অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে তিনি তার সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, তারপর তিনি প্রাণ দিতে চাচ্ছেন। তিনি আরবার বলছেন চল তো গাং বরাবর এগিয়ে গিয়ে বেড দিয়ে ফেলে গিয়ে ওদের ডাক সব ওদের কুঞ্জ, অর্থাৎ সব সাধারণ গ্রামবাসীকে তিনি ডাকতে বলেছেন তাদের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এখানে প্রধান সভাদ্দারের যে চরিত্রটা আমরা লক্ষ্য করি, সেই চরিত্রটির দিকে যদি আমরা তাকাই দেখব তারপর তিনি প্রতিবাদের দিকে যাচ্ছেন। আবার কুঞ্জ তাকে যখন বলছেন না না তুমি চলো পালাই, এত লোকের সাথে আমরা পালাবো না, তখন তিনি পালাতে বলছিস তুই। অর্থাৎ তিনি আবার পালাবার দিকে কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতিবাদের দিকে থেকে গিয়েছেন। অর্থাৎ তার মধ্যে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি, কিন্তু দ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে তিনি প্রতিবাদী থেকে গিয়েছেন। নাটক যত এগিয়ে যায় সাফারিং এর ভিত্তিতে তার উপর সবচেয়ে বেশি শারীরিক এবং মানসিক নির্যাতন এই নাটকে আমরা দেখি। শারীরিক এবং মানসিক কি, তিনি তার সন্তান হারিয়েছেন, মানসিক নির্যাতন, সন্তান হারানোর দুঃখ, মারাত্মক দুঃখ, এবং শুধু তাই না তিনি তার ধান পুড়িয়ে অভাবে পড়েছেন, এবং দয়াল নামে ব্যক্তি যে তার জমি জোরপূর্বক কিনে নিতে চাচ্ছে, দিতে না চাওয়ায়, দুঃখিত, এখানে হারুদত্ত জোরপূর্বক তার জমি কিনে নিতে চাচ্ছে, তিনি জমি দিতে না চাওয়ায় হারুদত্ত তার উপর লাঠির আঘাত করেছে, কুঞ্জুর উপর লাঠির আঘাত করেছে। তিনি মানসিক নির্যাতন যেমন সন্তান হারিয়ে পেয়েছেন, ধান পুড়িয়ে ফেলে পেয়েছেন, সেই সাথে শারীরিক নির্যাতনও তিনি পাচ্ছেন। এবং এক সময় যে অবস্থাপন্ন প্রধান সমাদার যিনি আমিনপুর গ্রামের নেতৃত্ব দিয়েছেন, তাকে দেখে ভিখারিতে পরিণত হতে, কিভাবে একটা মহান্বিত মানুষ কিভাবে একজন সে মহান অবস্থা থেকে তার পতন হয়, যাকে কুঞ্জ সম্মান করতেন, সে জ্যাঠাকে গ্রামের লোক সম্মান করতেন, শহর অঞ্চলে সে একটা সিম্পল সাধারণ ভিখারিতে পরিণত হয়েছে, কিভাবে তার জীবনে দুর্বিপাক নেমে এসেছে। এখানে দেখি তার কঙ্কালসার ছবি তুলতে চেয়েছে ফটোগ্রাফাররা, এখানে তার জীবন বাস্তবতা, সে পুরোপুরি পাগল হয়ে যায়নি। সে তার চরিত্রের মধ্যে লেখক দেখিয়েছেন উন্মাদ এবং বাস্তবতা দুইটা অবস্থার মধ্যে দিয়ে দোলাচল। অর্থাৎ প্রচন্ড শোক তাকে উন্মাদ করে দিচ্ছে, সেই শোকের মধ্যে দিয়ে আবার বাস্তবতাকেও তিনি অস্বীকার করতে পারছেন না। ফটোগ্রাফাররা যে তার কঙ্কালসার ছবি নিয়ে ব্যবসা করবে, সেই দৃশ্যটা তিনি বুঝতে পেরেছেন, এবং এটাও তিনি সেই ফটোগ্রাফারদেরকে হাস্যরসের মধ্যে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কঙ্কালের ব্যবসা ভালো ভালো, তোলো ছবি তোলো। আবার দেখতে পাচ্ছি তিনি যখন বড়লোকে বিয়ের বাড়ির উৎসব হচ্ছে, সেই উৎসবের মধ্যে যখন হাজার হাজার লোকে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে, সেখানে প্রধান সমাদদার একটু ভাত চাচ্ছেন, খাবার চাচ্ছেন। তোমাদের কি প্রাণ নেই বাবুরা? তোমাদের কি এতটুকু প্রাণ নেই? বুড়ো লোকটার জন্য এক ফুটো খাবার তোমরা দিতে পারবো না? তোমরা তো অমানবিক হয়ে গিয়েছো। অর্থাৎ বাস্তবতা বোধ থেকেও তিনি হারিয়ে যাননি। তিনি এই কঠোর শহর অঞ্চলের মধ্যবিত্তের মানসিকতা, এই কঠোর অমানবিকতাকে তিনি ধরে ফেলেছেন। তারপরে আবার দেখি তৃতীয় অঙ্কে গিয়ে দেখি সেই প্রধান সভাদারকে, যিনি হাসপাতালে গিয়ে বলছেন আমার পায়ে ব্যথা, তখন বলছে কোথায় ব্যথা, তখন বলছে পায়ে না অন্য জায়গায়। অর্থাৎ এখানে তাকে আবার উন্মাদ অবস্থায় দেখি যে ডাক্তার যখন বলছে তুমি তোমার ব্যথা ভুলে যাও, তখন সে বলছে ডাক্তারের কথা সে পুনরাবৃত্তি করছে, তুমি তোমার সব ব্যথা ভুলে যাও, সব ব্যথা ভুলে যাও। অর্থাৎ জীবনের সব ব্যথাই যেন ভুলে যেতে চাচ্ছেন। এখানে প্রধান সমাদদারের যে চরিত্রটা, তার জীবনে ডুইং এবং সাফারিং দুটাই বেশি। অর্থাৎ তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ডুইং অর্থাৎ কাজ করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে সন্তান হারিয়েছেন, ধান পুড়িয়েছেন, এবং তার সাফারিংটাও তার জীবনে বেশি এসেছে। তিনি তার সাইক্লোনে তার ঘর হারিয়েছেন, তার পরিবার হারিয়েছেন, তার সহায় সম্পত্তি হারিয়েছেন, তিনি উন্মাদে পরিণত হয়েছেন, তিনি শহরখানায় ভিক্ষুকে পরিণত হয়েছেন। অর্থাৎ তার জীবনে দুর্বিপাক মারাত্মক আকারে এসেছে। তার জীবনটা পুরোটাই ডুইং অ্যান্ড সাফারিং, যেন ট্র্যাজেডির নায়ক হয়ে উঠেছেন তিনি। শেষ পর্যায়ে এই প্রধান সমাদদার আবার গ্রামে ফিরে এসেছেন। গ্রামে তিনি যখন ফিরে আসেন তখন গ্রামে নবান্ন উৎসব হচ্ছে। লেখক এই প্রধান সমাদদারকে মুখ দিয়ে, লেখক এখানে সেই তার মুখ দিয়ে বলিয়েছেন যে সে তার চৈতন্য ফিরে পেয়েছে, আবার প্রধান সমাদদার যেন স্বরূপে ফিরে এসেছে। তিনি বলেছেন দুর্যোগ কেটে গিয়েছে, আবার দিন ফিরে এসেছে, আবার নবান্ন উৎসব হয়েছে, এখন আমাদের আর খারাপ দিন আসবে না। অর্থাৎ লেখক এই নাটকের সমাপ্তি যেন তার মধ্যে দিয়ে করতে চেয়েছেন।
এইভাবে প্রধান সমাদার এই নাটকের একটি অন্যতম প্রধান প্রায় নায়ক চরিত্র হয়ে উঠেছে তার ড্রয়িং এবং সাফারিংয়ের মধ্যে দিয়ে। এই নাটকের আরও অনেক, আমি তোমাদের দুটো প্রশ্ন আলোচনা করেছি। সমকালীন জীবন বাস্তবতা কিভাবে উঠেছে এবং অন্যতম প্রধান চরিত্র প্রধান সমাদারের চরিত্র নিয়ে আলোচনা করেছি। আরও সংলাপ, এখানে তিনি সফলতা দেখিয়েছেন। এখানে তিনি সাধারণ মানুষের জীবন কথা এমনভাবে তুলে এনেছেন যে মানিক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন, আপনি তো জাত চাষা, অর্থাৎ সাধারণ চাষিদের জীবন তিনি যেমন তুলে এনেছেন। এখানে তিনি মেদিনীপুর অঞ্চলের ভাষা তিনি নিয়ে আসেননি। এই নাটকে তিনি সরাসরি মেদিনীপুর বলেন না, আমিনপুর বলেছেন, এবং এই ভাষাটাও তিনি খুলনা যশোর অঞ্চলের ভাষা নিয়ে এসেছেন এবং ভাষাটাকে এতটা প্রাঞ্জল এবং এতটা গ্রামীণ চাষিদের মুখের ভাষা কিছুটা নিজের মতো করে তিনি তুলে এনেছেন যে এই ভাষাটা একদম অন্তর ছুঁয়ে যায়। এবং এই ভাষাটা একটি কৃত্রিম নয়, এটা অকৃত্রিম স্বাভাবিক ভাষা, চাষিদের মনের কথা। যেমন চাষার এক কথা বারবার বলে তাদের আবেগকে প্রকাশ করে, সেই দৃশ্য চাষাদের কথার মধ্যে দিয়ে উঠেছে। এবং মধ্যবিত্তর এক কথা বারবার বলে না, এই দৃশ্য আমরা কালীধন, হারু দত্ত এবং আমরা কার মধ্যে দিয়ে খুঁজে পাবো, এবং বিয়ের উৎসবে বড়লোকদের কথার মধ্যে দিয়ে আমরা ফটোগ্রাফারদের কথার মধ্যে দিয়ে উঠে আসবো। তারা এক কথা বারবার বলছেন না, এখানে চাষিরা এক কথা বারবার বলছেন। চাষাদের মুখের ভাষা কিরকম হয় সেই কথাগুলো তিনি নিখুঁতভাবে উঠিয়ে এনেছেন। মধ্যবিত্তের কথা কিরকম হয় সে কথাগুলো নিখুঁতভাবে উঠিয়ে এনেছেন। চতুর্থ অঙ্কে সিদ্ধান্ত নিতে গিয়ে চাষিরা তাদের সংলাপগুলো কিভাবে বলছে, একজনের সংলাপ অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, আরেকজন তার সাথে সুর মেলাচ্ছে। অর্থাৎ এখানে চাষিরা তো শিক্ষিত নয়, তারা জীবন সম্পর্কে অর্থাৎ তারা যেহেতু নেতৃত্ব দেননি, যেহেতু তারা অনেক পড়াশোনা করেনি, সেহেতু তারা অনেক বড় বড় বক্তৃতা দিতে জানেন না। তারা কিছু কথা বলতে জানেন, অন্যের সাহায্য নিয়ে আরেকটু কথা বলেন, যে পরস্পরের সাহায্য নিয়ে তারা একটা বাক্য বানান, একটা সমস্যার সমাধান করেন। সে কিভাবে সংলাপ বলেন, চতুর্থ অঙ্কে সেই দৃশ্যগুলো উঠে এসেছে। এই সংলাপ নিয়ে তোমাদের আরেকদিন আমি আলোচনা করব। একটা ক্লাসে সব প্রশ্ন নিয়ে আলোচনা করা সম্ভব না। তো নবান্ন নাটক যদি আবার কখনো পড়াই তখন তোমাদের সংলাপ নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্তই নবান্ন নাটক। আগামী ক্লাসে নতুন কোনো নাটক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।